নীরাকে দেখার পর থেকে বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া চলছিল। জন যখনই জানতে পেরেছে নীরার কথা, ছেলেটা আর দেরি করেনি, মিলানে এসে উপস্থিত হয়েছে। বন্ধুরা সকলে তাদের ঘোরাঘুরি অব্যাহত রাখল, শুধু থমকে রইল খুশবু। একমাত্র আরশাদের কারণে বাহারুল হক কিংবা আনিমা কাউকে এই ব্যাপারে জানাতে পারছে না সে। আরশাদের কঠোর নিষেধাজ্ঞা নীরার ব্যাপারটা ভুলেও যেন পাঁচকান না হয়। বাধ্য হয়ে খুশবু আরশাদের কথা শুনেছে। তার শরীর মন ক্রমশ মিশিয়ে উঠেছে। এমন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে এর আগে কেউ পড়েছে? হয়তো হ্যাঁ, বাইরে থেকে খাবার কিনে ফিরেছে আরশাদ। স্যান্ডউইচ আর জুসের বোতল টেবিলে রেখে খুশবুর পানে তাকালো এক পলক। হানি, খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, ভালো লাগছে না। ভালো লাগায় না লাগার সাথে খাবারের কি সম্পর্ক? নীরা মেয়েটার কথা বাবাকে জানালে হয় না? আপনি জানেন কত চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় উকিঝুঁকি দিচ্ছে। তুমি নিজে চিন্তামুক্ত হতে তোমার বাবা মাকে চিন্তায় ভাসিয়ে রাখবে? না তা নয়, কিন্তু শুনো, যা হবে দেশে গিয়ে দেখা যাবে। এসবের মোকাবেলা আমি দেশে গিয়ে করতে চাই। খুশবু তার দ্বিতীয়বার কথা বলার সাহস করে না। শুকনো স্যান্ডউইচ মুখে পুরে ভাবতে থাকে নীরার কথা। নীরা মেয়েটার সাথে আরশাদ অনেকবার যোগাযোগ করেছে, অনুরোধ করেছে বারবার তাদের যেন অন্তত 1 ঘন্টা সময় দেয়। খুশবু নীরার সাথে কথা বলতে চাই, কিন্তু নীরা আরশাদকে প্রতিবার আশাহত করেছে। তার সময় নেই, সে কি করে দেখা করবে? শেষমেশ উপায়ন্তর না পেয়ে খুশবু নীরাকে অনুরোধ করল। এক পর্যায়ে মেয়েটা কেঁদেই ফেলল। মীরা তার অমত করেনি, দুপুরে আসবে বলেছে জানায়। মিলান শহরের একটি নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আরশাদ এবং খুশবু, অপেক্ষা নীরার জন্য। নীরা এলো প্রায় 20 মিনিট পর। মেয়েটাকে দেখেই চোখ সরালো খুশবু। মেয়েটা একটু বেশি স্টাইলিস্ট। এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার পোশাক চাল চলন ভীষণ অশালীন। খোলামেলা পোশাকে বুকের ভাঁজ সাদৃশ্যমান। আরশাদের সামনে বড্ড লজ্জায় পড়ল খুশবু। নীরা চেয়ারে বসে গেল। সরি, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। শুকনো হেসে বলল আরশাদ। নীরা খুশবুর পানে তাকিয়ে আরশাদকে প্রশ্ন করে, বলো, কি জানতে চাও? তোমার আসল পরিচয় কি? আমি মীরা রহমান। খুশবুকে দেখার পর তোমার অনুভূতি কি? একই চেহারার যমজ বোন তোমরা, অথচ দুজন দুই দিকে দুই জীবনে। আমার অনুভূতি শক্তি প্রখর নয়। আমরা যমজ বোন কিনা আদেও এর প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ? তোমাদের চেহারা মিল। তা ঠিক, তবে এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি মীরা রহমান, আমার আলাদা পরিচয় প্রফেশন আছে। অতীত নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছে কিংবা সময় নেই। কিন্তু আমাদের তো জানতে হবে এসব কি হচ্ছে আমাদের সাথে। আমাদের আগ্রহ থাকা কি অস্বাভাবিক? একদম না। এখন তোমাদের আমার সম্পর্কে কি জানার আছে? তোমার বাবা অথবা মায়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই। নীরা ফিক করে হেসে ফেলল। তার হাসি স্থায়ী হলো। খুশবু কিছুটা অবাক হয়ে তাকালো আরশাদের পানে। নীরা তার হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে বলে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নেই। তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না। উত্তরটা পছন্দ হলো না? তোমার পছন্দ না হলে আমার আর কি করার আছে? আমি সত্যিটা বললাম। যেহেতু আমরা কঠিন পরিস্থিতিতে ফেসে গেলাম, সেহেতু নীরা প্লিজ আমাদের সাহায্য করো। তুমি তোমার সম্পর্কে আদি থেকে অন্ত সবটাই আমাদের খুলে বলো। শোনো, আমি এখানে ক্লায়েন্ট নিয়ে এসেছি। ওই ছেলেটা আমার সময় টাকা দিয়ে কিনে নিয়েছে। সেই হিসাবে তোমাদের 1 ঘন্টা সময় দিয়েছি, এতেই সন্তুষ্ট হও। আমরা বুঝতে পারছি সেসব, কিন্তু প্লিজ তুমি তোমার সম্পর্কে আমাদের জানাও। নীরা দীর্ঘশ্বাস ছাড়ল। অতীত ঘাটতে তার ভালো লাগে না, কিন্তু আজ আর কি করার। আমি মীরা রহমান, আমার বাবা মোশাররফ রহমান, মা সীমা খাতুন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কোনো দিক দিয়ে আমাকে খুশি রাখার যত্ন করার ত্রুটি ছিল না। শহরের সবচেয়ে নামকরা স্কুল থেকে পড়ছিলাম। বাবা ছিল ছোট্ট একটা ব্যবসায়ী,
সংসারে টানাপোড়েন ছিল, তবে চোখে লাগার মতো নয়। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মা স্ট্রোকে মারা যান। এর 3 বছরেও বাবা বিয়ে করেননি আমার কথা ভেবে। আমি যখন এসএসসি দিচ্ছিলাম, রাত জেগে পড়ছি, হঠাৎ দেখলাম বাবা একজন আন্টিকে নিয়ে এলেন। সাথে ছিল আমার ফুফু, চাচা, চাচিরা। তারা জানালেন এই আন্টি আমার সৎমা। সৎ মাকে যে আমি মেনে নিতে পারিনি তা কিন্তু নয়। খারাপ লাগলেও আমি ভীষণ খুশি ছিলাম। অন্তত এবার আর আমাকে একা চলতে হবে না। আমার ভাবনা চিন্তা বারবারই ভুল। বিয়ে 4 মাস যেতে না যেতেই বাবা পাল্টে যান। আমাকে কলেজে ভর্তি করানো হলো, রাখা হলো হোস্টেলে। হোস্টেল থেকে রুমমেটদের সাথে আমার ভীষণ ভাব ছিল। তারা সবসময় তাদের প্রেমের গল্প শোনাতো। আমার উড়ু উড়ু মনে লেগে গেল প্রেমের বাতাস। ব্যাস, সকল ভয় দূরে ঠেলে একটা ছেলের সাথে রিলেশনে গেলাম। প্রেমের 1 বছর পর আমাদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আবার প্রেম করলাম। ঠিক আবার একই ঘটনা পুনরাবৃত্তি হলো। এদিকে বাবা আমার হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচটা অনেক ঝামেলা করে আনতে হতো। ভার্সিটিতে পড়াকালীন আমার সৎমায়ের বোনের ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক। তার সাথে অনেক অনেক ঘুরেছি। সমাজের হাই সোসাইটির ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমে। এরপর ক্লাবে যাওয়া, ছন্নছাড়া চলাফেরা সব মিলিয়ে বাবা আমাকে ত্যায্য করে। আমার এই পরিস্থিতির জন্য আমার কাপুরুষ বাবা কি দায়ী না? যাই হোক, কলগার্ল হিসেবে নিজেকে উপস্থাপনা করতে এখন আর আমার খারাপ লাগে না। এক কথায় বলতে গেলে আমি টাকার বিছানায় ঘুমাই। আমার জীবনে সব আছে, শুধু ভালোবাসা নেই। ভালোবাসা আমার প্রয়োজন নেই। সব তো বুঝলাম, তবে তোমাদের দুজনের রহস্য কি? খুশবু তোমার কি হয়? নিশ্চয়ই আমার বোন হয়, তবে এর সত্যতা খুশবুর বাবা মা ভালো জানেন। এই মেয়েটা আমার কেটা আমার জানার আগ্রহ নেই। আমি যদি এই মেয়েটার আপন কেউ হই, সে সমাজে আমাকে আপন বলে পরিচয় করাতে পারবে না। অন্তত ভদ্র সোসাইটিতে আমাকে কেউ মানবে না। আজ বরং আসি। নীরা উঠে দাঁড়ালো। খুশবুর ব্যথিত মন সে বুঝতে পারছে। খুশবুর গলা টেনে সে বলে, ইউর লুক সো প্রিটি। খুশবু নীরার হাত ছুঁয়ে ধরে এবং হঠাৎ হু হু শব্দে কেঁদে ওঠে। আপু, আমি যখনই আপনার সাথে যোগাযোগ করতে চাইবো করবেন। বুকে লাগলো নীরার। অনুভূতি শূন্য নীরার মনটা হঠাৎ চলকে উঠল। যখন ইচ্ছে হবে ফোন করবে। আপনি সত্যি আরশাদ এহসানকে চেনেন না? আর কতবার বলবো, ওনাকে আমি এবার প্রথম দেখলাম। খুশবু মাথা নামালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার নিজের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হচ্ছে এসব? আরশাদের প্রেমিকা সে নয়, অথচ নীরা বলছে আরশাদকে চেনে না। মেয়েটার চোখে মুখে মিথ্যার ঝলক নেই। কি হচ্ছে এসব? রেস্টুরেন্টের সামনে জনের গাড়ি থামলো। ছেলেটা ঘুরোঘুরি করে প্রবেশ করলো রেস্টুরেন্টে। নীরা জনকে দেখেই চিনে ফেলেছে। জন এগিয়ে এসে বলে, হ্যালো নীরা। জন, তোমাকে এখানে পাবো ভাবিনি। তোমার জন্য রুম থেকে মিলানে এসেছি। এবার বলো, কবে সময় দিবে আমায়? 2 দিন পর চলবে? ইয়েস বেবি, আই নিড ইউ। জন নীরাকে জড়িয়ে চুমু খেলো। দুজনে এমন আচরণে খুশবু হতভম্ব। আরশাদ নজর ঘোরালো অন্যদিকে। নীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে জন দাঁড়ালো আরশাদের মুখোমুখি। আরশাদ ইহসান আমাকে মেরে তো সত্যকে মিথ্যা বানাতে চাইলে, এখন প্রমাণ পেলে? কিন্তু আমার ফ্লুজি তো সেই মেয়ে নয়। আঙুল আমার ফ্লুজির দিকে তোলা হয়েছে। আমি কি করে জানবো? গোড়ায় গন্ডগোল। শুরু যখন হয়েছে এর সমাধান চাই। আমি আমার সমাধান পেয়ে গেছি এবং অপেক্ষায় আছি কখন আমার জীবনে মধু চন্দ্রিমা আসবে। আরশাদ রুমে ফিরল সন্ধ্যায়। নিজ ভিলায় ফিরে
খুশবুকে বিশ্রাম নিতে বলে চলে গেল আবিরের সঙ্গে দেখা করতে। নীরার সব ঘটনা আবির যখন শুনল তখন মন চাইল না বিশ্বাস করতে। খুশবুর চমচ মন আছে, তাও কি না কেউ চেনে না। আরশাদ চায়নি তার পরিবারকে কাউকে কিছু জানাতে, কিন্তু আবিরের মন মানল না। আজ হোক কাল হোক সবার সামনে সত্যিটা প্রকাশ পাবে। আরশাদের পরিবারের সবাইকে জানালো, আরশাদ পরিবারের সবাইকে সবটা জানালো। প্রতিবার আরশাদকে সবাই সাপোর্ট করলেও খুশবুর ব্যাপারে এমন একটা সত্য জেনে ক্রুদ্ধ হলেন আফরোজ। ইমরান হাসান এইসব নিয়ে কথা বাড়ালেন না। মূলত তিনি চান না জল ঘোলা হোক, যা হবার হয়েছে। এখন আর কি এইসব নিয়ে কথা তুললে কি হবে? আরশাদ যাকে চেয়েছে তাকে তো পেয়েছে। দিক বেদিক ভাবতে গেলে তাদের দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। ইমরান হাসান তো কখনোই চান না। আফরোজার চোখে মুখে আগুন জ্বলছে। আরশাদের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করবে? তোমার খুব তাড়া। তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, পাগল হয়ে উঠবে। তোমাকে নিয়ে আমার ডাক্তারের কাছে ছোটাছুটি কত কি করলে, এখন বলছো তোমার বইয়ের মতো দেখতে আরেকটা মেয়ে। ছি, এই মেয়েদের বংশের খোঁজ নিয়েছিলে? আমার ওয়াইফকে নিয়ে আমি হ্যাপি আছি, সেসব ছাড়ো। আমার যা জানানোর দরকার আমি জানিয়েছি। কি জানিয়েছো তুমি? এসব জানার জন্য বসেছিলাম। খুশবুর অতীত ঘেটে দেখো, এই মেয়ে কি আসলেই বাহারুল হকের মেয়ে? ইমরান হাসান আফরোজাকে বাধা দিলেন। অনেক বছর পর আবির মায়ের এমন রাগ দেখলো। মায়ের রাগটা আরশাদের পছন্দ হলো না। ইমরান হাসান আফরোজার চুলে হাত বুলিয়ে বলেন, শান্ত হও তুমি। হতেই পারে খুশবু বাহারুল হকের দত্তক নেওয়া মেয়ে। এটাও হতে পারে নীরা নামের মেয়েটাও ওনার মেয়ে। হয়তোবা অতীতে এমন কিছু হয়ে। তুমি চুপ করো, আমাকে আর বোঝাতে হবে না। আরশাদ আবিরের দিকে তাকালো চোখ গরম করে। যত ঝামেলা করার এই ছেলেটাই করেছে। কে বলেছে এত সত্যবাদী হতে? আরশাদ সবাইকে শেষবারের মতো বলল, মম ড্যাড, আমি সবার উদ্দেশ্যে বলছি, যা হচ্ছে যা হয়েছে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমরা কি চাও? নিশ্চয়ই আমাকে ভালো দেখতে চাও। আমি ভালো আছি, প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি চাই না। আরশাদ নিজ রেস্টুরেন্টে রাতে খাবার অর্ডার করলো। নিজ ভিলায় ফিরে খুশবুকে না পেয়ে মুচড়ে উঠল তার কলিজা। মেয়েটা কোথায়? আরশাদ সারা বিলায় তন্ন তন্ন করে খুঁজলো, খুশবু কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? আরশাদের শ্বাস আটকে আসছে, কাঁপছে তার দেহ। মেন্টালি এত প্রেশার না নিতে পেরে কি মেয়েটা চলে গেছে? পাগলের মতো সারা ঘর ছুটল ছেলেটা। নিচতলায় এসে স্টোর রুমে প্রবেশ করতেই কানে আসে পানির শব্দ। পাশের ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে কেন? আরশাদ দ্রুত গেল ওয়াশরুমে। বাথটবে হাঁটু মুড়ে বসে আছে খুশবু। মেয়েটা পানি নিয়ে খেলছে আর কিছু বিড়বিড় করছে। এই তো দেহে প্রাণ ফিরল আরশাদের। ফ্লুজি, এক মাছলি পানি মে গায়ে চাপাক। হোয়াইট, এক মাছলি পানি মে গায়ে চাপাক। খুশবুর বেতাল কথায় আরশাদ অবাক হলো। নজরে এলো খুশবুর হাতে থাকা ওয়াইনের বোতল। সর্বনাশ! তার মানে খুশবু ছাই পাশ গিলে মাতাল হয়েছে। আরশাদ খুশবুকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু খুশবুর হাত ছেড়ে বলে, এই ছাড়। জান, এ কি অবস্থা তোমার? পানি থেকে উঠে আসো। না না, ছাপাক। তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, আর তুমি ছাপাক ছাপাক করছো। উঠে আসো জান। ডোরবেল বেজে উঠতে আরশাদ খুশবুকে রেখে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকে খাবার এসেছে। খাবারের প্যাকেটগুলি নিয়ে খুশবুর কাছে পুনরায় ফেরে আরশাদ। ভেজা শরীরটা টেনে নিজের পাঁজা কোলে ওঠাইছে। সিঁড়ি বেয়ে দোতলায় ঘরে ফিরে মেয়েটাকে কপট রাগ দেখায়। ওয়াইন গেলার সাহস কি করে করলে? এই কি বলিস? বল ভালোবাসি। বাসি তো জান, তুমি যা করলে কাজটা কিন্তু ঠিক হলো না। আমি ভালো না তাই না? খুশবু আচমকা কেঁদে উঠল। আরশাদ হতভম্ব চাউনিতে তাকিয়ে রইল। জান, কাঁদছো কেন? খুশবু কান্না থামালো। আরশাদের বুক ভেজা। মাথা লুকিয়ে আদুরে গলায় বলে, আরশাদ, বলো জান। গ্রানি কি বলেছে জানো? কি?
বাচ্চা বাচ্চা? জানি না। কি হয়েছে বলো তো? খুশবু কিছুই বলল না। আরশাদ তোয়ালে নিয়ে মেয়েটার ভেজা চুলে মুছতে লাগলো। নেশাগ্রস্ত খুশবু নিজের দিক ভুলে দ্রুত আরশাদের শার্টের বোতাম খুলতে শুরু করে। আরশাদ বাধা দিতে গেলে তার উন্মুক্ত বুকে কামড় বসায়। ব্যথায় কুকড়ে ওঠে আরশাদ। সে পুনরায় বাধা দিতে গেলে গলায় কামড় বসায়। মেয়েটার হাতে বিচরণ করে ছেলেটার সারা মুখে। আরশাদের গলায় ঝুলে ঠোঁটে ঠোঁট মেশায়। আরশাদ খুশবুকে বাধা দিতে গিয়ে নিজে অবাধ্য হয়ে যায়। ভেবেছিলাম বাংলাদেশে যাব, এলাম তোমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। এখন তো তুমি আমায় অন্য দেশে নেওয়ার মতলব আছো। লেটস গো জান। ব্যথায় শরীর টনটন করছে। মাথাটা কেমন ঝিম ধরে আছে খুশবুর। হঠাৎ আলো ছটাক চোখে আসতেই মাথা ব্যথা ক্রমশ বাড়তে থাকে। চোখ খুলে তাকানোর সাহস করেনি সে। অপরদিকে আরশাদ তার সহিত লেপ্টে আছে। আরশাদের ভার নেওয়ার মতো সামর্থ্য তার হয়নি, কিন্তু এই আরশাদ তো তার বুকে মাথা চেপে না শুয়ে ঘুমাবেই না। অবশ হওয়া পাটা টান টান করার চেষ্টা করলো খুশবু। পিট পিট চোখে তাকানোর চেষ্টা করতে নজর আসে আরশাদের পিঠ কান। দ্বিতীয়বার পর্যবেক্ষণ করতে দেখতে পেল সারাটা রুম এলোমেলো, কালকে তাণ্ডব চালিয়েছিল। আরশাদকে সরাতে গেলে চোখ আসে ছেলেটার ফর্সা চামড়ায় লাল ছোপ ছোপ দাগ দিয়েছে। কিছু স্থানে রক্ত জমাট বেঁধে কালো কালচে রং ধারণ করেছে। আরশাদের বাদামি দাড়িতে হাত বোলায় খুশবু। ছেলেটার হঠাৎ কি হয়েছে? আঘাত কি করে পেল? খুশবু অস্থির হয়। এলোমেলো হাতে পর্যবেক্ষণ করতে থাকে আরশাদের শরীর। কামড় চিহ্ন দেখে পিলে চমকে ওঠে। ছেলেটাকে সরাতে উদ্যত হয় এই মুহূর্তে, কিন্তু আরশাদের দেহটা উপড়ে ফেলতে পারে না মেয়েটা। হাঁপিয়ে উঠে বাধ্য হয়ে বলে, একটা পানির জগ আমার মা আমাকে তুলতে দেয়নি। তার ধারণা এত ভার সহ্য করব কি করে? আর এখন আমি ৭৮ কেজির ভার সামলাই। খুশবু হতাশ হলো। আরশাদকে সরিয়ে উঠতে বসলো সে। আরশাদের ঘুম আর স্থায়ী হলো না। খুশবুর সাথে সাথে সে উঠে বসে। ঘুম ঘুম চোখে ছেলেটা প্রশ্ন করে, কি হয়েছে ফ্লোজি? কিছু না, উঠুন, বেলা হয়েছে। গত রাতে এটা কি করলে তুমি? কি করেছি? ওয়াইন খেলে কোন সাহসে? নিজের মতিভ্রমের কথা মাথায় আসতে থমকে যায় সে। আসলেই তো, সে কোন সাহসেই আকাজটা সে করলো? মাথাটা এখনো কেমন ধরে আছে। আরশাদ উঠে দাঁড়ালো। বিভ্রান্ত খুশবুর পানে তাকিয়ে চলে গেল পিছনে এবং লেবুর শরবত নিয়ে ফিরল সে। এটা খাও। না, খাবো না। আমাকে খাবে? কি? কিছু না। আরশাদ শরবতের গ্লাসটা ঠেসে ধরলো খুশবুর মুখে। ছেলেটা রাগান্বিত, কার্যক্রম ঠিকই ধরতে পারলো খুশবু। আরশাদ রেগে আছেন? আছি তো। কোন সাহসে ওয়াইনের বোতলে হাত দিলে? আমার আসলে হুঁশ ছিল না, একা ঘরে ছিলাম, চিন্তায় আমার পাগল পাগল লাগছিল। ক্ষুধাও বেড়েছে, তাই কিচেনে গেলাম। ওয়াইনের বোতল দেখে মাথায় দুষ্টু বুদ্ধি এলো, এসব খেলে নাকি চিন্তা দূর হয়। ব্যাস, আর কিছু জানি না। জানো না? আমার শরীর দেখে বুঝতে পারছো না কি করেছো তুমি? এই রুমের হালচাল দেখো একবার। জিভে কামড় বসালো খুশবু। লেবুর শরবত শেষ করে আরশাদের পিঠে বুকে নজর ঘুরালো। আরশাদ, বেশি চোট লেগেছে তাই না? তোমার চুনোপুটির শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। খুশবু চুপ হয়ে যায়। আরশাদের রাগি রাগি ভাবটা এখনো কাটেনি। আমরা কাল সকালে বাংলাদেশ যাব। তোমার অনেক কিছু কেনা বাকি। দ্রুত শাওয়ার সেরে এসো, বের হতে হবে। দেশে যাওয়ার কথা শুনে থমকে গেল খুশবু। মা বাবার কথা মাথায় আসতে আবেগে আপ্লুত সে। কিন্তু দেশে যাওয়ার পর কোন সত্যের মুখোমুখি হবে? খুশবু কিছু বিষয় লক্ষ্য করেছে আজ। আফরোজা সেই দোয়ায় ভরা আদুরে হাত দুটো খুশবুর মাথায় বোলালেন না। কেমন যেন বিরক্তিতে ঘেরা দায়সারা ভাব। সবটা খুশবুর নজরে এলো। মুখ ফুটে যদিও কিছু বলতে পারলো না। প্লেনে নিজে নির্ধারিত আসনে বসে চিন্তায় মগ্ন মেয়েটা।
আরশাদ খুশবুর হাত চেপে ধরে। জান, কি ভাবছো? মা, আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ? তিনি কেমন যেন আচরণ করলেন। না না, মমের কর্মস্থলে কিছু ঝামেলা চলছে তো, তাই আর কি, উনি খুব চিন্তিত। অনায়াসে মিথ্যে বলল আরশাদ। সে চায় না রুজি সেই রাতের ঝামেলার কথা জানুক। জেনে কি হবে? শুধু শুধু মন খারাপ করা ছাড়া কোনো উপায় তো আর নেই। রাতের রান্না চুলায় বসিয়ে টিভি দেখতে বসলেন আনিমা। একা একা ঘরে এখন তার ভালো লাগে না, যদিও একা থাকা তার অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় বাহারুল হক ঠিকই বলেছেন, মেয়েকে তিনি দূরে পাঠাবেন না। একমাত্র মেয়ে, কি করে পারবেন দূরে সরাতে? আবার আরশাদের আদর যত্নে মোড়ানো খুশবুর কথা ভেবে নিজের একাকিত্ব বুড়ো আঙুল দেখান। ডোরবেলের শব্দে টিভি রিমোট রেখে উঠে এলেন তিনি। নিশ্চয়ই বাহারুল হক এসেছে, তবে আজ এত তাড়াতাড়ি কেন? দরজা খুলে চমকে গেল অনিমা। শিউরে উঠল তার সমস্ত দেহ। অবিশ্বাসের চোখে তাকিয়ে পিছিয়ে গেলেন দু কদম। দরজার বাইরে দাঁড়িয়ে খুশবু হাসল। আজ যে তারা দেশে আসবে এই কথা কাউকে জানানো হয়নি। সম্পূর্ণ ব্যাপারটা সারপ্রাইজ হিসেবে রেখেছে তারা। আমার মা, আমার কলিজা তুই। কেমন আছো আম্মু? খুশবু জড়িয়ে ধরল তার মাকে। মামের কান্না কোণঠাসা হয়ে দাঁড়ালো আরশাদ। আমি যে এসেছি কারো কি চোখে লাগেনি? আনিমা আরশাদকে বুকে জড়ালেন। মেয়েকে ফিরে পেয়ে সারা বাড়ির যেন প্রাণ ফিরল। মাকে ছেড়ে খুশবু সারাটা ঘর ঘুরল। হ্যাঁ, সবটাই আগের মতো আছে। তার চিরচেনা রুম, বারান্দা, কোনো কিছুই সাজসজ্জা পাল্টায়নি। অথচ সময় পাল্টেছে, চাওয়া পাওয়া হিসাব পাল্টেছে। রাতের খাওয়া দাওয়ার শেষে আজ আর আড্ডা দেওয়ার ধৈর্য নেই খুশবুর। টানা জার্নি শেষে এখন শুধু ঘুমের প্রয়োজন। আনিমা রুমটা পরিষ্কার করে খুশবুকে ঘুমাতে পাঠালেন। আরশাদ বেশ কিছুক্ষণ বাহারুল হকের সহিত আলাপচারিতা করল। কিছুক্ষণ বাদে আরশাদ নিজের কক্ষে এলো। ভেবেছিল খুশবু হয়তো ঘুমে, কিন্তু না, মেয়েটা জেগে আছে। সিলিংয়ে চোখ রেখে ভাবনায় মত্ত মেয়েটা। আর ফ্লুজি, কি ভাবছো? সময় অপচয় হচ্ছে আরশাদ। বাবা মাকে নীরার কথা জিজ্ঞেস করা উচিত। এখনই? হুম। মোটেও না। অতীত টানলে নিশ্চয়ই এমন কিছু হবে না। স্থির থাকবে না তোমার বাবা মা, এটা স্বাভাবিক কোনো ইস্যু নয়। তাই এত তাড়াহুড়োর দরকার নেই। আগামীকাল সময় পরিস্থিতি বুঝে যা করার করবে। না না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর পারবো না। সমাধান আমি চাই। অধৈর্য হলে চলবে না। আরশাদ খুশবুকে টেনে কাছে আনি, গায়ের ওপর কাঁথা জড়িয়ে ঘুমোতে ইশারা করে। মেয়েটা মাথায় চলতে থাকা এত দুশ্চিন্তার আনাগোনা আরশাদ ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু সে চায় না তার ফ্লুজি এখন এসব নিয়ে ভাবুক। জীবন যেভাবে চলতে থাকুক। অন্ধকার মারিয়ে আলোর দেখা মিলল। বহুদিন পর বাংলাদেশের সকালটা দেখে মনটা ভরে যায় খুশবুর। চিরচেনা ছন্দে ফিরে এসেছে জীবনে। সকালের নাস্তা টেবিলে সবাই একসঙ্গে নাস্তা সারল। নাস্তা সেরে আনিমা চা আনলেন। খুশবু তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমার কি কোনো যমজ বোন আছে? বাহারুল হক অবাক হলেন। হাত থেকে চায়ের কাপ সরিয়ে বলেন, হঠাৎ এই প্রশ্ন কেন? জিজ্ঞেস যখন করেছি এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই না? আমি তোমার প্রয়োজনীয় প্রশ্ন উত্তর দিতে পারতাম। তুমি রেগে যাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর হ্যাঁ নাকি না তা অন্তত বলো। না না, তোমার কোনো বোন? না না। বাবা মেয়ের তর্ক অনিমা নীরবে দেখলেন। খুশবু এর আগে তাকেও এমন প্রশ্ন করেছিল, কিন্তু মেয়েটার মাথায় হঠাৎ এইসব ঘুরছে কেন? অনিমা খুশবুর দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন ছড়েন, তোর মাথায় কি ভূত ঢুকলো বলতো? আমাকেও ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করছিস? খুশবু প্রত্যুত্তর করল না। দ্রুত নীরার ছবি নিয়ে দেখালো বাহারুল হককে। বাহারুল হক স্ক্রিনে নজর রাখতেই দেখতে পেলেন খুশবুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে হুবহু তার মতো। বাহারুল হক থমকে গেলেন, দাঁড়ানো থেকে বসে পড়লেন দ্রুত। আনিমা উত্তেজিত হলো, আরশাদের পানে তাকিয়ে বলে, এই মেয়েটা কে? নীরা। তার চেহারা
আমার মেয়ের মতো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুশবুর বাবা, তুমি বলো এই মেয়েটা কে? কেউ না অনিমা, তুমি এসবে কান দিও না। কান দেব না মানে? এই মেয়েটা কে? আমার খুশবুর মতো দেখতে কেন? বাহারুল হক সন্দিহান দৃষ্টিতে তাকালেন আরশাদের পানে। তার মেয়ের মাথায় এসব নিশ্চয়ই আরশাদ ঢুকিয়েছে। আরশাদ অনিমা এবং বাহারুল হক দুজনকে নীরবে জহুরের চোখে পরখ করল এবং আদি অন্ত ভেবে যা বুঝলো এই রহস্যের সমাধান বাহারুল হকের কাছেই আছে। আমার কাজ আছে, আমি গেলাম। আর খুশবু এসব মাথা থেকে ছেড়ে দাও। এই মেয়েটাকে আমি এবং তোমার মা কেউ জানি না। বাহারুল হক পালিয়ে বাঁচতে চাইছেন, কিন্তু খুশবু তো ছাড়ার পাত্রী নয়। দেশে আসার মূল উদ্দেশ্য নীরার পরিচয় খুঁজে বের করা। সেখানে বাহারুল হক এড়িয়ে যাওয়া সে কি এতটা সহজে মানবে? আব্বু কোথাও যাবে না, আমার প্রশ্নের জবাব আমি চাই। নীরা মেয়েটা কে? বললাম তো জানি না। আরশাদ উঠে দাঁড়ালো, অভয় দিয়ে বলে, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সত্যটা প্রকাশ করুন। সত্য লুকিয়ে থাকার নয়, একদিন না একদিন প্রকাশ পাবেই। আমার মেয়েকে তুমি উস্কে দিয়েছো, তাই না? একদমই না। যা হয়েছে যা হচ্ছে এসব তার জানা জরুরি। আপনি ভয় পাবেন না, খুশবুর যে কোনো বিপদ আপদে আমি পাশে আছি। বাহারুল হক ঢোক গিললেন। আনিমা ঝাপসা চোখ এখনই তাকে দুর্বল করে দিচ্ছে। সত্যটা জানার পর কি হবে? যা হবার হবে, এখন আর লুকিয়ে রাখার সময় নয়। বাহারুল হক বলেন, অনিমার সাথে আমার বিয়েটা 8 বছর চলছিল, তখন আমাদের ঘরে কোনো সন্তান নেই। অনিমার প্রেগনেন্সির 2 মাস 3 মাসে 3টা বাচ্চা নষ্ট হয়। সবাই বলছিল আমি যেন দ্বিতীয় বিয়ে করি এবং অনিমাকে তালাক দিই। আমি এত করে সিদ্ধান্ত নিতে পারিনি, মূলত নেওয়ার সাহস করিনি। আমি একটি এনজিওতে চাকরি করতাম। আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে অনিমাকে নিয়ে চলে আসি চট্টগ্রামে। সেখানে অনিমাকে নিয়ে নতুন বাসায় উঠি। ভাগ্যক্রমে 7 মাসের মাথায় অনিমা কনসিভ করে। সেদিনে খুশি আর ধরে রাখতে পারেন। একটা সন্তানের আশায় যত যা করতে হয় সব করেছি। অনিমাকে চোখে চোখে রেখেছি, বাড়ির কাজ করতে আলাদা আলাদা কাজের লোক রেখেছি। সব মিলিয়ে 8 মাস পেরিয়ে গেল। একদিন ডাক্তারের চেক আপ সেরে আসার পথে আমাদের রিক্সার পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। অনিমা ছিটকে পড়ে যায় রাস্তায়। মাঝ রাস্তা পড়ায় অনিমার উপর দিয়ে চলন্ত সিএনজির চাকা উঠে যায়। এরপর কি হয় তা নাই বলে আশা করি বুঝতে পারছো তোমরা। সে বাচ্চাটাকে বাঁচানো গেল না। অনিমা তখন জীবন মরণের সন্ধিক্ষণ। বাচ্চার জন্য অনিমা যে পাগল হয়ে উঠবে আমি জানতাম না, কিন্তু কি করব তখন ভেবে পেলাম না। অনিমার জ্ঞান ফিরল, সে আমাদের সন্তান দেখতে চায়। আমি এবং নাসরা মিথ্যা বলে তাকে সান্ত্বনা দিয়েছি। সেদিন রাতে একজন আয়া আমাকে জানালো সেদিন অনিমাকে হসপিটালে ভর্তি করা হলো। সেদিন রাতে সে হসপিটালে সিজারে এক দম্পতি নাকি জমজ বাচ্চা হয়েছে। দরিদ্র পরিবারে তারা একটা বাচ্চা মানুষ করতেই হিমশিম খেয়ে পড়বে, তাই তারা বাচ্চা বিক্রি করতে চান। ব্যাস, আমি আর 9-6 না ভেবে লক্ষ টাকার বিনিময়ে মেয়েটাকে কিনে নিয়েছিলাম। যেহেতু আমি চট্টগ্রামে একাই ছিলাম, তাই এই তিক্ত সত্যটা কেউ জানলো না। শুধু আমি সবটা জেনেও ভুলে গেলাম খুশবুর জন্মদাতা পিতা আমি নই। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। চাই পেতে আরো এত কাছে বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো
সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু